রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর দায়ে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে রবিবারের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিকেলে তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এদিকে আদ্দিন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে শোকজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। কোরবানি ঈদের ঠিক আগের দিন ২৭শে মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেন স্বজনরা। এ নিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। আদ্দিনে শিশু মৃত্যুর বিষয়টিতে নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজ উদ্যোগে গঠন করে তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শন ও স্বজনদের সাথে কথা বলে ৩ কার্যদিবসে বুধবার প্রতিবেদন দাখিল করে কমিটি। সেই রিপোর্ট হাতে পেয়ে বৃহস্পতিবার বিকেলে দেশবাসীর সামনে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত সচিবালয় নিজ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্ত কমিটি আদ্দিনের ভবনটিতে হাসপাতালের জন্য উপযোগী নয় বলে জানিয়েছে। হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ ও স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটনে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে ৬ নবজাতক। তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। ২. তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নাম্বার ২ পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে এবং 100% এসি বন্ধ করার কারণে হাইপারক্যাপনিয়াতে রোগীগুলি মারা গেছে অক্সিজেনের অভাবে। এতে কোনো ভুল নেই। হাসপাতালের প্রশাসন, সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের চরম অবহেলার প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। এ সময় দেশের প্রচলিত আইন দোষীদের দ্রুতই শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স, স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কি প্রমাণিত হয়েছে? ওই মৃত্যুর জন্য প্রমাণিত হয়েছে। কাজে ওইটার সাথে এটাকে রিলেট করলে ইউ উইল গেট দ্য কনক্লুশন। আর ওই কনক্লুশনের ভিত্তিতে বিদ্যমান আইনে এবং বিধানে হাসপাতাল মঞ্জুরি আমরা যে আইনে বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। আদ্দিন হাসপাতালের পরিবেশগত ও প্রশাসনিক মারাত্মক ত্রুটির বিষয়টিও উঠে এসেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। আমরা আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছব। ইনশাআল্লাহ আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। মেহেদী হাসান, ৭১, ঢাকা। পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন রবিবার। মাত্র 4 কার্যদিবসে শেষ হলো বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম, যা দেশের বিচারিক ইতিহাসে নজিরবিহীন। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ৮ বছরের রামিসার উপর কি নিষ্ঠুর নির্মমতা! ধর্ষণ, এরপর মাথা ও হাত কেটে আলাদা করা, নৃশংসতার সব সীমা ছাড়িয়ে যাওয়া পল্লবী শিশু রামিসা হত্যাকাণ্ডের মাত্র ১৬ দিনের মাথায় এই মামলার রায়ের দিন ধার্য করল আদালত। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাস্টার সালিকিনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ ও রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা। মাত্র 4 কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে ৭ জুন রায়ের জন্য দিন ঠিক করেন বিচারক। বৃহস্পতিবার যুক্তিতর্কে উঠে আসে সাক্ষীদের বক্তব্য, প্রমাণ বিশ্লেষণ ও আসামিদের বক্তব্যের খণ্ডন। এ সময় আসামি সোহেলের আত্মপক্ষ সমর্থনে বলা ডলার নামের বিষয়ে রাষ্ট্রপক্ষ বলেন, ডলার নামে কেউই ছিল না এই ঘটনায়, যা প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং সোহেলের নিজের জবানবন্দিতে উঠে এসেছে। তবে জেলে থাকাকালীন অন্য কোনো কয়েদিদের কুপরামর্শে ডলার চরিত্র সামনে এনে বাঁচার চেষ্টা চালাচ্ছে সোহেল। এ সময় সোহেলের নেশাগ্রস্ত হওয়া নিয়েও তিনি বলেন, ঘটনার দিন মাদকাসক্ত ছিল না সোহেল। তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত
অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনাই, সেই রেকর্ডকৃত 164 কনভেনশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি, বিধি বহির্ভূতভাবে 342-এর অধীনে আসামি পরীক্ষার সময় অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। অপরাধ মেনে নেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীও। তবে তার দাবি, নেশার কারণে সুস্থ মস্তিষ্কে ছিলেন না সোহেল। এমন যুক্তি দেখে সর্বোচ্চ সাজার বদলে যাবজ্জীবন চান তিনি। আর এই নির্মম ঘটনায় সহায়তায় অভিযুক্ত স্বপ্নার চান 7 বছরের দণ্ড। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক, এটা আমি বিজ্ঞ আদালতে বলেছি। দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে শেষ হলো এই মামলার বিচারিক কার্যক্রম। 7 জুন রায় হলে সাজা পরোয়ানা পাঠানো হবে উচ্চ আদালতে। সেখানে সাজা পরোয়ানা ও আপিল করলে তার শুনানি হবে। আর হাইকোর্ট সাজা বহাল রাখলে এবং যদি আসামিপক্ষ আপিল করে, তবে আপিল বিভাগের শুনানি ও রায়ের পরই তা কার্যকর হবে। মানিয়াল মারুফ, 71, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিনের মাথায় কমালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত আগের দাম পুনর্বহাল করেছে সংস্থাটি। এক্ষেত্রে নিম্ন আয়ের গ্রাহকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। গেল দিনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে 1 টাকা 52 পয়সা বেড়ে নতুন দামে 10 টাকা 63 পয়সা, অর্থাৎ দাম বাড়ে 16.68%। পাইকারি পর্যায়ে 1 টাকা 39 পয়সা বেড়ে নতুন দাম 8 টাকা 39 পয়সা, অর্থাৎ দাম বাড়ে 19.85%। একই সঙ্গে প্রায় 24% বাড়ানো হয়েছে সঞ্চালন চার্জ। ক্ষমতায় বসেই 3 মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপর আরও বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিকেলে ঢাকা মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি কথা বলেন। এ সময় গোলাম পরোয়ার বলেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে কোথায় কোথায় সিস্টেম লস হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। এ খাতে দুর্নীতি বন্ধ করার তাগিদ দেন তিনি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে আয়োজিত কর্মসূচিতে জামায়াত নেতারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক মতো তার দায়িত্ব পালন করছেন না। ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ ডাকলে তাদের উপর আওয়ামী স্টাইলে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিদ্যুতের মূল্য বাড়লে গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। অলরেডি সেটা শুরু হয়েছে। আমি সরকারকে বলতে চাই, বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23 ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। উদার গণতান্ত্রিক রাজনীতির কারণেই দেশের মানুষ জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ পিআইবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শেই তারেক রহমানের সরকার দেশ পরিচালনা করবে। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির এই আলোচনা সভায় উঠে আসে তার স্বাধীন ও জোট নিরপেক্ষ কূটনীতির নানা দিক। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো আধিপত্যের কাছে নতি স্বীকার না করে নিজের পায়ে দাঁড়ানোই ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে
কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। তার দাবি, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দর্শনের কারণেই এবারের নির্বাচনে জনগণ জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকেই বেছে নিয়েছে। মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। তবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে কোনো সমস্যা সমাধানে দেশের নিজস্ব স্বার্থ ও শর্তকে প্রাধান্য দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। একটা নির্জোট এবং সকলকে নিয়ে এবং বহু বিপরীতমুখী শক্তিকেও যদি আমি একসঙ্গে ধরে রাখতে চাই, তাহলে আমার যে একটা শক্তিশালী মঞ্চ তৈরি করার ক্ষমতা লাগবে, সেই ক্ষমতার জন্য তো তাহলে আমার একটা স্বাধীন সক্রিয়তা লাগবে, এবং সে কারণে আমাকে জানতে হবে 56,000 বর্গমাইলের বাংলাদেশের যে বাঙালি আর 56,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরের যে বাঙালি, দুই বাঙালির নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। এর আগে পিআইবি প্রাঙ্গণে 1976 থেকে 1981 সাল পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় সময়ের প্রতিবেদন ও আলোকচিত্র নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন সরকারের প্রভাবশালী এই দুই মন্ত্রী। মাহিলা ইসলাম, 71, ঢাকা। সচিবালয় প্রধানমন্ত্রীর দপ্তরে লাল টেলিফোনের সংযোগ তার চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন সচিবালয়ের কর্মচারী। বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ নিয়ে আরও তদন্ত চলছে। এ সময় তিনি দাবি করেন, গত 1 মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গ করায় 38,284টি মামলায় 8.25 কোটি টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন হলেও সবার মনোযোগ ছিল সচিবালয়ে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের সংযোগ তার চুরির ঘটনায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য, যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, 8 কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। সচিবালয়ের মতো সংবেদনশীল জায়গায় প্রধানমন্ত্রীর টেলিফোনের সংযোগের তার চুরির বিষয়টি কোনোভাবেই ছোট করে দেখছেন না তারা। বলছেন, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, গত 1 মাসে 658 জন চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধে 2048 জনকে গ্রেফতার করা হয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান কমিশনার। উত্তরা, মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ি এলাকায় ছিনতাই ঠেকানো যাচ্ছে না, এটা আপনার এই বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ আমরা মোহাম্মদপুরে আপনি দেখেছেন, আমরা গতকালকেও কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ আকাশ বাহিনীর প্রধান আকাশ এবং তার দলের সদস্যকে গ্রেফতার করেছি। এবং মোহাম্মদপুরে যে ছিনতাই হয়েছে, যেটি বাসার গেটের সামনে থেকে মালামাল পিকআপে করে মালামাল নিয়ে গিয়েছে দস্যুতা, যেটা বলবো আমরা, সেই মালামাল এবং সেই ট্রাক আমরা উদ্ধার করেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর 57টি পয়েন্টে 70টি এআই ক্যামেরা স্থাপনের কথা জানান তিনি। ধাপে ধাপে এই ক্যামেরার সংখ্যাও বাড়বে, সেটা কিন্তু ট্রাফিক আইন এবং বিধিতে স্পষ্ট বলা আছে। সাজিদ সরকার, 71, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিজয়ী হওয়ার পর নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় সমর্থন ও নেতৃত্বের কারণেই জাতিসংঘে বাংলাদেশের এই বিজয় এসেছে। মিল্টন আনোয়ারের রিপোর্ট। 99 জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হবার পর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এরপর মন্ত্রণালয়ে কর্মকর্তারা তাকে অভিনন্দন জানান।
শুভেচ্ছায় সিক্ত হয়ে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের এবং গণতন্ত্রে উত্তরণের। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কথা উল্লেখ করে এই অর্জনকে দেশের জনগণের জন্য উৎসর্গ করেন ডক্টর খলিল। এই বিজয় বাংলাদেশের বিজয়, এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান 40 বছর আগের নজির টেনে বলেন, তখন 2 পদেই দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। চাকরি ছাড়বো কিনা এটাই তো, ছুটি নেব কিনা, এত ব্যস্ত হয় না। জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, রাইট, এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্ব যুগ ছিল। আজকে কিন্তু আপনি সিরিয়াসলি দুটো কাজ করতে। গেল 2 জুন জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওই নির্বাচনে 190টি সদস্য রাষ্ট্রের ভোটের মধ্যে তিনি পান 99টি দেশের ভোট। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। সৌদি থেকে দেশে ফেরা হাজিদের শাহজালাল বিমানবন্দরে 150টি লাগেজের মালামাল চুরির অভিযোগ সম্পূর্ণ অসত্য বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্তে অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। 3rd টার্মিনাল চালু হলে এই বিমানবন্দরের সব অব্যবস্থাপনা দূর হবে বলেও তার আশা। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার চিত্র নতুন নয়, তবে একদিন আগে সৌদি আরব থেকে ফেরা যাত্রীদের লাগেজ কাটা ও মালামাল চুরির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে মন্ত্রণালয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শুরু হয় তদন্ত। তবে মালামাল চুরির বিষয়টি অসত্য বললেন বিমান প্রতিমন্ত্রী। বাংলাদেশ প্রান্তে এমন কোনো ঘটনা হয়নি বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। আর 5টা লাগেজ কাটা ছিল, ড্যামেজ ছিল 21টি টোটাল, এবং তাতে আপনার এটা কোনো মিসিং এর কোনো অভিযোগ ছিল না। এবং এটা আমাদের এখান থেকে যে হয় নাই তার ভিডিও চিত্র যদি আপনারা দেখতে চান, আমরা 3 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আমাদের এখানে হয় নাই, এটা আপনাদেরকে এই সত্যতা নিশ্চিত করার জন্য আমরা ভিডিওটাও নিয়ে এসেছি। তার আশা আসছে 16ই ডিসেম্বর 3rd টার্মিনাল চালু হলে বিমানবন্দরের অব্যবস্থাপনা কেটে যাবে। 19 জুলাইয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে জাপানের সাথে চুক্তির কথাও জানান তিনি। এই বছরের শেষের দিকে 3rd টার্মিনাল শুরু হলে অনেকখানি আমরা হ্যান্ডলিং এবং সব মিলিয়ে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বর্তমানে 14টি নয় 47টি উড়োজাহাজ প্রয়োজন। বাংলাদেশের জন্য 14টি না, বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি 47টি ফ্লিটের দরকার। সিডনিতে কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, বাঙালি আছে অনেক। আমরা নিউ ইয়র্কে পাঠাতে পারছি না, আমাদের জাপানে পাঠাতে পারছি না, যদিও আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি জাপানের নারিতাতে আমরা ফ্লাইট অপারেশন করব। তো আমাদের ফ্লিট বড় করা অবশ্যই দরকার। তিনি আরও বলেন, বোয়িং উড়োজাহাজ কিনতে প্রায় 2.17 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। আয় থেকে কিস্তিতে পরিশোধ করা হবে এর মূল্য। আপনার আর্ন করে করে কিন্তু পরিশোধ করা যায়। শারমিন নীরা, 71, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাঙাবাড়ির সীমান্তে 28 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লোকজন এখনও অবস্থান করছেন সীমান্তের শূন্যরেখায়, আর তাদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় আছে বিজিবির সদস্যরা। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর আশরাফপুর ক্যাম্পের সদস্যরা 28 জন নারী পুরুষকে বাংলাদেশের শূন্য রেখায় রেখে চলে যায়। সংবাদ পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকায় টহল বাড়ায়।
এলাকার লোকজন জানান বিজিবির কঠোর তৎপরতা ও বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ভারতের পুলিশও গছছে না, বাংলাদেশের পুলিশও নিচ্ছে না, এখন ভারতে অবস্থান করছে। ছোট বাচ্চা আছে, পুরুষ আছে, নারী আছে, তারা সবাই বয়স্ক লোক আছে, তারা এখানে এখন ভারতে আপনার অবস্থান আছে। আমাদের বিজেপিরা ঘিরে নিয়ে আছে, ওনারা বাংলাদেশে ঢুকতে দেয়নি। এলাকাবাসী আরো জানান পুশিন বন্ধ করতে হবে। এই ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে বিজিবির সঙ্গে একসাথে কাজ করার ঘোষণা দেন এলাকাবাসী। ভারতের বিএসএফ যদি রাতের অন্ধকারে লাইট অফ করে যদি অনুপ্রবেশ করে, তাহলে আমরা বিজেপির সাথে একসাথে থেকে আমরা প্রতিরোধ করব। ভারতীয় বিএসএফ আমাদের বাংলাদেশে ওদের লোক অনুপ্রবেশ করাচ্ছে, ওরা না খেয়ে এখন বসে আছে, এটা কি অন্যায় না? এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এদিকে নওগাঁ 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান ইতিমধ্যে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করা হয়েছে। তারা আশ্বস্ত করেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যাপারটি দ্রুত সমাধান করবেন। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্র জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে দেশের যে কোনো প্রান্তে এই ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আল ইমরান, ৭১। তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত, তবে এখনই কমছে না গরমের দাপট। রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। জলবায়ুগত পরিবর্তনে গেল কয়েকদিন সারা দেশে বইছে তাপপ্রবাহ, যার উত্তাপে পুড়ছে ঢাকাও। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম এবং সিলেট জায়গায় এই তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, বাদ বাকি জায়গায় মৃদু থেকে মাঝারি হিটওয়েভ রয়েছে। তবে যে এখানে যে জিনিসটা হচ্ছে রাতে তাপমাত্রা অনেকটাই বেশি, যেমন রাতে তাপমাত্রা অনেক জায়গায় ২৮-২৯, ঢাকাতে ২৯ ডিগ্রি তাপমাত্রা, এটা নর্মাল থেকে প্রায় ৩-৪ ডিগ্রি বেশি। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে রাজধানীর জনজীবনও নেমে আসে চরম ভোগান্তি। কেউ কেউ লেকের পানিতে নেমে খোঁজেন স্বস্তি। কাজ করতে তো অনেক কষ্ট হয়, তার ভিতরে আমরা একমাত্র লেবুর পানির উপরেই ভরসা, যে রাস্তায় যে লেবুর পানি বেচে সেটাই খাই। বাইরে তো তাপমাত্রা অনেক বেশি, তার কারণে অনেক গরম। এখানে একটু সাঁতার কাটতেছে, বাচ্চারা একটু উৎসাহ হইতেছে, ভালো লাগতেছে, এই জন্য আর কি এখানে আসা। অনেক গরম তো, বাসায় টিকা যায় না, পরে এই জন্য আসা এখানে। ভালো লাগতেছে অনেক। প্রচুর গরম হয়। এই গরমের কারণে পানি একটু ঠান্ডা আছে, এই কারণে একটু পানিতে নামাই একটু বাচ্চারা একটু ঠান্ডাতে রাখতেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের ২-১ জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। দিনের বেলা না, রাতের বেলা প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এর মেন কারণ হচ্ছে বাতাসে পর্যাপ্ত ময়েশ্চার রয়েছে। এই ময়েশ্চার থাকার কারণে ব্যবসা গরমটা বেড়ে গেছে। আমরা আশা করছি যে ৮-৯ তারিখ থেকে ১৫ তারিখের ভিতরে সারা দেশে বর্ষা বিস্তার লাভ করবে এবং এই সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া আরও কিছুদিন থাকতে পারে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। সেজন্য পর্যাপ্ত পানি সহ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। কয়েকদিনে টানা গরমে পুড়ছে সারা দেশ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে দেশের ৪৯ জেলায় বইছে তাপপ্রবাহ। এদিকে জামালপুরে আজও হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে আজ কয়েক জেলায় বৃষ্টিও হয়েছে। আবার কোথাও কোথাও আকাশ মেঘলা হয়ে আছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে গরম উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষগুলোকে। আমরা জেলা কাজ করে কর্মজীবী লোক, এগুলো আমাদের খেটে খাইতে অনেক কষ্ট হচ্ছে। আমরা যারা চুলার কাছে কাজ করতেছি প্রচন্ড গরম সহ্য করতে পারতেছি না। রংপুরেও গরম বাতাস মনে হচ্ছে আগুনের হলকা।
ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, তবে সেখানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অনেক গরমের কারণে এখান থেকে শরবত নিয়ে খাইলাম যাতে গরমটা থামে একটু। বাইরে কোনো বেড়াই যাইতেছে না, এরকম ওদের তাপ। এই যে ছায়ার মধ্যে একটু হাওয়া বাতাস দিয়ে খাওয়ার জন্য এইখানে বসে আছে। রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথে অসহনীয় হয়ে উঠছে রোদের তাপ। 36 থেকে 37 ডিগ্রিতে থাকছে তাপমাত্রা। প্রয়োজনের তাগিদে যারা বের হচ্ছেন, কাজের ফাঁকে সুযোগ পেলে জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। জুনের শুরুতেই জয়পুরহাটে সকাল থেকেই গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। গরমের মধ্যেই বেড়ে যাওয়া লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। যশোরে দুপুর হতেই তীব্র রোদে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। জেলায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। পটুয়াখালীতেও গরমের পাশাপাশি লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে কুয়াকাটা সৈকত। এই গরমে মানুষ এই যে ফ্যানের বাতাসেও ঠান্ডা হচ্ছে না, তার ভিতরে আবার ঘন ঘন লোডশেডিং। তো এমনও হয় প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টাও কারেন্ট থাকে না। আর এদিনে আমাদের কোম্পানির লোক আছে অনেকে 12টার পর আর কাজ করতে পারে না, অতিরিক্ত গরমের, প্রচন্ড গরমের কারণে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ গত 6 দিন থেকে বয়ে যাচ্ছে। গ্রামবাসী বলছে, রোদের তাপে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। পাবনাতেও প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন নাভিশ্বাস। সেখানে তাপমাত্রার পারদ উঠেছে 38 ডিগ্রিতে। শান্তা ইসলাম, ৭১।